একজন ইউটিউবারের কথা বোধহয় কি ইলিয়াস। দেখেন আমি বলি আমার জায়গা থেকে আমি সরকারের একজন প্রতিমন্ত্রী, তো তাদের নিয়ে আমরা কথাবার্তা বলবো না এই বিষয়ে। এই সমস্ত অপপ্রচার চালিয়ে জনগণকে তারা বিভ্রান্ত করতে পারবে না, আর এটা আসলে কথা বলার মতো উপযুক্ত বিষয় না, এগুলো আমরা ইগনোর করি। এই আমার এই পোস্টে যারা রিয়াকশন দিয়েছে তার মধ্যে ফলোয়ার আছে 37%, নন ফলোয়ার আছে 63%। তার মানে যারা আমার ফেসবুক ফলো করে না, আমার সাথে কানেক্টেড নাই, নন ফলোয়ার 63%, তারাই সেই কমেন্টে গালিগালাজ আর ফেসবুক পোস্টে রিয়াক্ট। 2 টাকার ভাড়াইটা ইউটিউবাররা যত কথাই বলুক, আপনারা কেউ লাইক কমেন্ট করবেন না। নুরুল হক নুরু ভাইয়া। প্রতিমন্ত্রী নূর বলতেছে যে সাংবাদিক ইলিয়াসের ভিডিওতে লাইক করবেন না, কমেন্ট করবেন না। পাবলিক কয় তাহলে শেয়ার করব। প্রতিমন্ত্রী নুরুল হক নূরের খবর আছে। সারা জীবন তোর পিছনে লাগে থাকবো, তোর শান্তিতে থাকতে দেবো না। তোর পিছনে কি করতে এটা তুই জানিসও না। দেখবি বেশি দিন না, অল্প কয়েকদিনের মধ্যে দেখবি সারা দেশের মানুষ দেখবে তুই কারে খেপাইছিস, তুই এটা চিনতে পারিস নি। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, আপনারা সকলেই অবগত আছেন প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সাংবাদিক ইলিয়াস। নুরুল হক নূরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের প্রকাশিত সেই প্রতিবেদনের পরে সারা দেশে নানা ধরনের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। সাংবাদিক ইলিয়াস বেশ কিছু অভিযোগ সামনে এনেছে, অভিযোগ তুলেছে নুরুল হক নূরকে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে সাংবাদিক ইলিয়াসের সেই অভিযোগের উত্তর দিয়েছে, সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনের জবাব দিয়েছে নুরুল হক নূর। সাংবাদিক ইলিয়াসের প্রকাশিত সেই প্রতিবেদন কিংবা সেই নিউজের পাল্টা জবাব দিয়ে কি বলল প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রতিমন্ত্রী নুরুল হক নূরের বক্তব্য আমরা শুনব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা আমাদের যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে সকলেই বিষয়টি জানতে পারে, দেখতে পারে যে প্রতিমন্ত্রী নুরুল হক নূর তিনি কি বলেছে সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনের উত্তরে। সাংবাদিক ইলিয়াস নুরুল হক নূরকে নিয়ে যেই অভিযোগগুলো তুলেছে সেই অভিযোগের ভিত্তিতে নুরুল হক নূর উত্তর দিয়ে কী জানালো সেটা আমরা দেখি, তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা আমাদের একজন ইউটিউবারের কথা বোধহয় কি ইলিয়াস। দেখেন আমি বলি আমার জায়গা থেকে আমি সরকারের একজন প্রতিমন্ত্রী, একজন দেশের বাইরে থাকা এখান থেকে পালিয়ে গেছে, নানাবিধ অপকর্ম করে সাংবাদিকতা নামে চাঁদাবাজি করেছে, কিংবা আরেকজন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থাকে, তারা এখানে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে কাজ করে, তো তাদের নিয়ে আমরা কথাবার্তা বলবো না এই বিষয়ে। এই সমস্ত অপপ্রচার চালিয়ে জনগণকে তারা বিভ্রান্ত করতে পারবে না, আর এটা আসলে কথা বলার মতো উপযুক্ত বিষয় না, এগুলো আমরা ইগনোর। এই আমার এই পোস্টে যারা রিয়াকশন দিয়েছে তার মধ্যে ফলোয়ার আছে 37%, নন ফলোয়ার আছে 63%। তার মানে যারা আমার ফেসবুক ফলো করে না, আমার সাথে কানেক্টেড নাই, নন ফলোয়ার 63%, তারাই সেই কমেন্টে গালিগালাজ আর ফেসবুক পোস্টে রিয়াক্ট। আমি গতকালকে একটা বিষয় আবিষ্কার করলাম যে আমার আগে এইটা ধারণা ছিল না। জানি ফেসবুকে জনমত প্রভাবিত করা যায়, কিন্তু এইভাবে প্রভাবিত করা যায় এইটা আমি জানি না। ফেসবুকের যে রিয়াকশন, আপনার ধরেন লাইক কমেন্ট রিয়াকশন বলে, আমি দেখতেছি যে আমার পোস্টে গত কয়েকদিন জামাত শিবির নিয়ে পোস্ট দেওয়ায় অস্বাভাবিক রকমের রিয়াকশন হচ্ছে। কিরকম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ লাইক কিংবা কমেন্ট এরকম। তো সেখানে আমি একটা আমাকে একজনে বলেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট এটা। আমি একটু প্রাসঙ্গিক একটু ওনাদেরকে আমি দেখাইতে চাই, আমরা খেয়াল করতেছি আগে থেকে। এই যে একটা জিনিস দেখেন, আমি ওই যে কালকে আমি বিশেষ করে 2জন ইউটিউবার, এই আমাদের পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, যারা একসময় আমাদের সাথে অ্যাক্টিভিজম করেছে, আমরা আলাপ আলোচনা করেছি, কিন্তু তারা বিশেষ করে 2-1জন এত বুদ্ধিজীবী, তারা একটা হঠকারী চিন্তা ভাবনা আমাদেরকে ইনগেজ করতে চেষ্টা করেছে। যখন পারে নাই, বিশেষ করে আমরা দেখেছেন যখন আলাদা হয়ে গিয়েছিলাম তারেক ভাই সম্রাট, তখন তারেক ভাইকে প্রমোট করেছে, ইতিবাচক ভাবে বলেছে। আবার যখন তারেক ভাইকে দিয়ে স্বার্থ হাসিল করতে পারে আবার তারা গালিগালাজ শুরু করেছে। আবার এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এনসিপি কে ব্যবহার করে তাদের ফায়দা হাসিল করার চেষ্টা করেছে অনেকে। প্রেস ক্লাবে কিছু লোকজন দাঁড় করিয়ে দিয়েছে যে তাদেরকে প্রধান উপদেষ্টা যেন বরণ করে নিয়ে এসে সেই ব্যবস্থা করতে। মাঝে মাঝে আমাদের একজন ছোট ভাই আছে সাংবাদিক, ও একদিন বলছে কি, ভাই একটা ছবি তুলছে, এই যে দেখেন এই ছবিটা আমি তুললাম, কি এটা নাকি পিনাকি একটা দায়িত্ব দিয়েছে যে মেট্রো রেলে বৈশা
ওই একজনের তার ভিডিওটা দেখবে আর সে ওইটা ছবি তুলে তার কাছে পাঠাইবে, সে ওটা পোস্ট দিবে যে মেট্রো রেলে তার ইয়ে দেখে, দেখেন না মাঝে মধ্যে ওই চায়ের দোকানে ভিডিও। এটা কিন্তু তার মানে এটা প্ল্যান, ওইটাতে সে বুঝাতে চায় যে সে একজন বিশাল বাংলাদেশের মানুষের কাছে প্রয়োজনীয় ব্যক্তি হয়ে দাঁড়িয়েছে, তার একটা প্রভাব আছে। এইটা ব্যবহার করে তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং এই যে এখন তো নির্বাচনের পূর্বে জামাতের সাথে তারা যুক্ত হয়েছে, যে জামাতের পক্ষে তারা কাজ করতেছে। তো আমরা যখন এই তারেক ভাই, আমরা যখন এই জামাত শিবির একটা মজলুম সংগঠন ছিল, তাদের প্রতি আমাদের সিম্প্যাথি আছে, বিকজ জামাতের নেতারা যখন প্রকাশ্যে মিছিল মিটিংও করতে পারে নাই, কথাও বলতে পারে নাই, আমরাই বলেছি, এমনকি জামাতের নেতাদের ফাঁসির বিরুদ্ধে আমরাই আওয়াজ তুলেছি। তো সেই জামাত শিবির তাদের সরকারের সাথে এই দ্বিচারিতা বা দ্বৈত ভূমিকার কারণে আমরা যখন একটু ক্রিটিসিজম করি, তাদের যে অনলাইন বাহিনী লিলাই দেয় এবং এই যে ভাড়াটে ইউটিউবার পিনাকি ইলিয়াস মতো তাদের আমাদের পিছনে লিলিয়ে দেয়। তো এইটা নিয়ে কথা বলার কারণে আমার এই যেটা আমি দেখাতে চেয়েছিলাম গতকালকে, একটা দেখেন যে আমার পোস্টে ইংরেজি লেখা আছে, দিস পোস্ট ইজ গেটিং 17,323% মোর ভিউজ দেন ইউর টিপিক্যাল পোস্ট। মানে গতানুগতিক ওই পোস্টের চেয়ে 17,323% ভিউজ। প্রতিমন্ত্রী নুরুল হক নূরের খবর আছে। সারা জীবন তোর পিছনে লাগে থাকবো, তোর শান্তিতে থাকতে দেবো না, তোর পিছনে কি করতেছি এটা তুই জানিসও না। দেখবি বেশি দিন না, অল্প কয়েকদিনের মধ্যে দেখবি, সারা দেশের মানুষ দেখবে তুই কারে খেপাইছিস, তুই এটা চিনতে পারিস নি। তোর ঘরের মধ্যে ঢুকে তোর ঘরের খবর নিয়ে আসবো, চিনিস আমারে, অপেক্ষা কর। সাংবাদিক ইলিয়াস হোসেন এখানে স্পষ্ট ভাষায় এটা বোঝানোর চেষ্টা করেছেন, নুরুল হক নূর নাকি ইলিয়াস হোসেনের পিছে লেগেছে, তাই ইলিয়াস হোসেনও তার পিছে লেগে পড়েছে। এমন ভাবে তার পিছে লেগে থাকবে যেটা নুরুল হক নূর জীবনে কল্পনাও করতে পারবে না। তার যদি পান থেকে চুন খসে যায় তাহলে সেই তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রকাশ করে দিবে। ইতিমধ্যেই প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে নিয়ে এমন একটি ভিডিও তিনি আপলোড করেছে, যেই ভিডিও দেখার পর তার দলেরই অসংখ্য নেতাকর্মীরা তার কাছ থেকে সরে গিয়েছে। একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নুরুল হক নূর কিভাবে আঙুল ফুলে কলাগাছ হয়ে গেল, সেই তথ্যগুলো মানুষ জানতে পেরেছে। অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে নুরুল হক নূর বলছে, 2 টাকার ইউটিউবারের কিভাবে এত সাহস হয় দেশ নিয়ে কথা বলা, দেশের একজন মন্ত্রীকে নিয়ে কথা বলা। একজন ইউটিউবারের কথা বোধহয় কি ইলিয়াস, দেখেন আমি বলি আমার জায়গা থেকে, আমি সরকারের একজন প্রতিমন্ত্রী, একজন দেশের বাইরে থাকা এখান থেকে পালিয়ে গেছে, নানাবিধ অপকর্ম করে, সাংবাদিকতা নামে চাঁদাবাজি করেছে, কিংবা আরেকজন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থাকে, তারা এখানে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে কাজ করে। তো তাদের নিয়ে আমরা কথাবার্তা বলবো না এই বিষয়ে। এই সমস্ত অপপ্রচার চালিয়ে জনগণকে তারা বিভ্রান্ত করতে পারবে না, এটা আসলে কথা বলার মতো উপযুক্ত বিষয় না, এগুলো আমরা ইগনোর। হ্যাঁ, আগে তিনি মন্ত্রী ছিল না, আগে একজন সাধারণ মানুষ ছিল বা কলেজের ভিপি ছিল, তখন তাকে নিয়ে যা খুশি তাই বলতে পেরেছেন। কোন রাজনৈতিক দলের যদি মনের মধ্যে কোনো ক্ষোভ থাকতো, সেই ক্ষোভ মেটাতো নুরুল হক নূরের উপরে। একটা সময় নুরুল হক নূর তার পিঠের মধ্যে ছালা বেঁধে রাখতো, কারণ কখন কোন নেতার মন খারাপ হয়ে যায় আর তাকে এসে উত্তম মাধ্যম দেয়, সেটার জন্য তিনি সবসময় প্রস্তুত থাকতেন। আজকে সেই ব্যক্তিটি একজন মন্ত্রী হয়েছেন, আর এটা দেখে আর যে যাই বলুক আমি কিন্তু তার পক্ষে। মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা নুরুল হক নূর কিভাবে তার জীবনটা এত দূরে এগিয়ে নিয়ে গিয়েছে, কতটা সংগ্রাম করেছে, সেই তথ্যগুলো সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেরেছেন। এতে করে তার কিন্তু বরঞ্চ ভালোই হয়েছে, মানুষ শিখতে পেরেছে যে নিম্নবিত্ত পরিবারের মধ্যে জন্মগ্রহণ করলেই যে জীবনে কিছু করা যায় না, বিষয়টা এরকম না, সেই ঘর থেকে এসেও একদিন মন্ত্রী হওয়া যায়। সর্বশেষ এই যে সাংবাদিক ইলিয়াস হোসেন যেভাবে তার পিছে লেগেছে, এতে করে নুরুল হক নূরের অবস্থা কি হতে পারে সেটা আপনারা একটু কমেন্ট করে জানায়। একটা সময় রাশেদ খান ও নুরুল হক নূরকে মানুষ অনেক পছন্দ করতে, ভালোবাসতো, আজ সেই ভালোবাসার জায়গাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এতে করে ভবিষ্যতে কোনোভাবে যদি বিএনপি সরকারের পতন হয় বা বিএনপি আর কোনোদিন সরকার নির্বাচিত করতে না পারে, তাহলে নুরুল হক নূর আর রাশেদ খানের অবস্থা কি হতে পারে সেটা আপনারাই জানেন। আমি এটা সহ কয়েকটা বিষয় নিয়ে একটু আসি। প্রথম কথা হচ্ছে, আমার সমালোচক ফারুক ভাই বললো যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের কথা বললো, যে একটা এমপি কিভাবে একটা ইউনিয়নকে ফুল দিয়ে বরণ করে নিতে পারে, এটা মানে তার সাথে যায় না। কিন্তু ব্যাপার হচ্ছে, আমরা তখন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখি, উনি সাধারণ বিমানে চলাচল করেন জাতিদের সাথে, তখন আমরা তো বলতে পারি না যে এই যে আপনি অন্যান্য দেশে বড় বড় দেশেরা তারা পার্সোনাল বিমান ব্যবহার করে, আপনি পার্সোনাল বিমান ব্যবহার করেন না কেন? আপনি তো তাহলে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা আপনার নেই, আপনি তো বুঝেন না এটা কোথা প্রোটোকল দিতে হবে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শিক্ষককে স্টেজ থেকে নেমে এনে পুরস্কার দিচ্ছেন, আবার নিজে নিজে বোতল উঠাচ্ছেন, আবার কোথাও ময়লা হলে পরিষ্কার করছেন। মানে আমরা তো তখন এটাকে বলি ডাউন টু আর্থ মেন্টালিটি, মানে ওনার মানবিক চিন্তা ভাবনা, বা এটাকে প্রশংসা করছি। কিন্তু একটা এমপি যখন একটা ইউনো বা একটা একে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, একটা এমপি যখন একটা মানে এর সাথে একটা চা দোকানে বসে চা খাচ্ছেন, এটাকে আমরা মনে করি যে না, উনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টকে ফলো করছেন না, এই করছেন না। এগুলো আসলে মানসিকতার চিন্তা, মানসিকতার সমস্যা। আমি মনে করি এই ডাউন টু আর্থ মেন্টালিটি সকলে থাকতে হবে। আপনি তো জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, আপনাকে প্রত্যেকটা বিষয়ে আপনাকে ডাউন টু আর্থ মেন্টালিটি যদি থাকে, আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। তারপরে দেখেন নুরুল হক নূর সাহেব আজকে কি বলছেন জানেন? উনি আজকে বলেছেন যে দেখা না দিলে বন্ধু কথা কইও না। কাকে বলেছেন? আমাদের ওই পিনাকি ভট্টাচার্য এবং এই সাংবাদিক ইলিয়াস সাহেবকে বলেছেন দেখা না দিলে কথা কইও না। তার মানে উনি কি কাকে বলেছেন এটা? উনি তো তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে ব্যঙ্গাত্মক করেছেন। প্রধানমন্ত্রী তো 17 বছর দেখা দেন নাই, তার মানে কি উনি কথা বলতে পারেন নাই? উনি কথা বলেছেন না। আজকে পিনাকি দাদারা, তারপরে হচ্ছে সাংবাদিক ইলিয়াসরা কেন দেশ ত্যাগ করেছেন? কিসের জন্য? যে কারণে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন, সে কারণেই তারা দেশ ত্যাগ করেছেন। এই গণঅভ্যুত্থানে তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারবো? তো সুতরাং না দেখা দিলে কথা বলতে পারবা না, এটা কার ভাষা?
এটা কার ভাষা? এটা তো ছাত্রলীগের সভাপতি সাদ্দামের মুখে আমরা এই কথাটা সবসময় শুনতাম, যে তারেক রহমান সাহেবকে বলতে, দেখা না দিলে বন্ধু কথা কইও না, লন্ডন থেকে কথা কইও না, এই কথাগুলো। তাহলে এই যে চিন্তা ভাবনাগুলো আপনি বারবার, আমি মনে করি দেখেন, বারবার নুরুল হক নুরু সাহেবের যে চিন্তা ভাবনা, যে মেন্টালিটি, এখন যে আক্রোশ বলেছে যে এতদিন গুপ্ত ছিল গুপ্ত রেখে দিব, এই যে আক্রমণাত্মক বিষয়গুলো, আমি মনে করি দেখেন, আমরা বলে না যে হাতি ঘোড়া গেল চল, সামসিকা বলে কত চল, এগুলো বলে আলটিমেটলি একসাথে হওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি এই চিন্তা ভাবনা করেন, আওয়ামী লীগ তো অনেক চেষ্টা করেছেন, সর্বশেষ নিষিদ্ধ করেছে, তো সুতরাং আপনি জামাতকে নিষিদ্ধ করে জামাতকে উৎখাত করে দিবেন, একটা বিরোধী দল বর্তমানে আপনি উৎখাত করে দিবেন, আপনি জনমত তৈরি করে আপনি নিষিদ্ধ করবেন। জনমত তো 11 দলের জনমত তৈরি করে তো 3 আগস্টে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, 2 দিনের মাথায় তো কে নিষিদ্ধ হয়ে গেছে। এখন কথা, যারা নিষিদ্ধ করতে চায় তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা দিতে হবে, যে নিষিদ্ধ করতে যায় নিজেরা আবার পার্মানেন্টলি নিষিদ্ধ হয়ে যায় কিনা, এটা একটা বিষয়। তারপরে দেখেন ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি বারবার বলছেন যে আমাদের বর্তমান সরকার, আমরা বারবার ফেসিজমকে ভয় পাই, কারণ 17-18 বছর আমরা এটা দেখেছি। কিন্তু ফেসিজমের আলামত যখন, সিমটম যখন আমরা বিভিন্ন সরকারের দেখতে পাই, আমরা কি দেখতে না পাই? আমরা দেখেছি কথা বললে, কেউ একজন কথা বলেছেন, পরবর্তীতে আন্দোলন করে তার চোখ উপড়ে ফেলা হয়েছে। এটা কিসের ভাষা? আমরা দেখেছি সিলেটে আপনি বালুর টাক বসিয়ে দেওয়া হয়েছে, তো শেখ হাসিনা তো বালুর টাক বসিয়ে দিতেন, এটা কিসের ভাষা? আপনি দেখেছেন শেখ হাসিনার আমলে এই বেগম জিয়ার গাড়ির বহরে হামলা হতো, এমপিদের গাড়ি বহরে হামলা হতো, এখনো তো এমপিদের গাড়ি বহরে হামলা হচ্ছে, তো কিসের ভাষা? এটা তো ফেসিজমের ভাষা। আপনি দেখেছেন, আপনি বারবার বলেছেন যে সরকারি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কখনো দলীয়করণ করবেন না, বারবার বলেছেন। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি আপনাকে কোর্টের আনকোট করে বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, টাইম শো বলছি, 27 ফেব্রুয়ারি 2018, তিনি বলছেন দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছে। তিনি বলেছেন দলীয়করণ করা হয়েছে, কিন্তু আপনি কি দেখেছেন? দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দেখেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দেখেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি দলীয়করণ করা হয়েছে, অথচ ওনাদের একত্রিত এটা ছিল না। তো তাহলে এগুলো কিসের আলামত? এগুলো কিসের আলামত? এগুলো তো ফেসিজমের আলামত। একদিনে তো ফেসিজম তৈরি হয় না। এখন বিরোধী দলের যে গণঅভ্যুত্থানের পরে যে একটা ম্যাসাকার অবস্থা, তার মানে কি? তার মানে কি আপনি একটা সুয়েটার ব্যবসায়ী, ঋণ খেলাবি, তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়ে দিবেন, এই যোগ্য ব্যক্তি? আর বাংলাদেশ অর্থনীতিবিদ বাংলাদেশে নেই, বিএনপি করে, আপনি সরকারি দলের লোক বসান, সমস্যা নেই তো। আপনি আপনার মতাদর্শের লোক বসান, কিন্তু যোগ্য লোককে বসান। আপনি যে 12টা সরকারি প্রতিষ্ঠানে যে আপনি এই করলেন, বিভিন্ন বিএনপির উপবিষয়ক সম্পাদক, আপনি বিভিন্ন এই পানি বিষয়ক সম্পাদককে আপনি বানাইলেন হচ্ছে এই সংস্থার প্রধান হিসেবে, তো আপনি তো এগুলো করতে পারেন না। আপনি যখন এগুলো অযোগ্য ব্যক্তি থেকে করবেন, দলীয়করণ করবেন, তো এগুলো তো প্রশ্ন আসবে। এভাবে দলীয়করণ করতে 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 ফেসিজম তৈরি হয়েছে। তো সুতরাং এগুলো তো বলতে হবে, যদি না বলা হয় তাহলে তো আলটিমেটলি আগের মতো শেখ হাসিনার মতো হয়ে যেতে হবে। মানে একই কথা, মানে মুখে এক কথা কাজে আরেক কথা, এরকম একটা কথা বলা হচ্ছে জামায়াত আমিরকে, যেমন বলা হচ্ছে ফ্যাসিবাদ, বা তাদের সাথে গলাগলি কোলাকুলি, এই বিষয়গুলো। না, গোলাগুলি আপনি যখন একই সংসদে করবেন, আপনি যখন একই সংসদে থাকবেন, একই সংসদে মুখোমুখি তো বসবেন, আপনি তাদের সাথে কথা বলবেন, তার মানে কি আমি তার রাজনৈতিক তার যে ভুলগুলো আছে, তাকে ত্রুটিগুলো ধরেই দিব, তার মানে তার সাথে আমি কথা বলবো না? এটা তো হচ্ছে আগের মতো বিরোধী দল হয়ে গেল। আগের মতো বিরোধী দল তো এমন ছিল যে কেউ কাউকে দেখবেই না। এটা তো বাংলাদেশে আমরা আশা করি না, নতুন বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আমরা এটা আশা করি না। আমরা মনে করি গঠনমূলক সমালোচনা হবে। আপনি প্রথমে ইন্ডিয়া, প্রত্যেকটা সরকারের প্রধান ইন্ডিয়া সফর করতে, আপনি গেছেন চায়না সফরে, এই জন্য বিরোধী দল এটা ধন্যবাদ জ্ঞাপন করেছেন সংসদে। এটা তো সৌন্দর্যতা। আপনি যেখানে ভালো কাজ করবেন সেখানে আপনাকে প্রমোট করা হবে, আপনি খারাপ কাজ করলে আপনাকে নিন্দা করা হবে, যাতে আপনি যেমন 18 ক যুক্ত করেছিলেন আপনি ব্যাংক খাতে, পরবর্তীতে বিরোধীদের মুখে আপনি 18 ক থেকে ফেরত আসছেন। তার মানে সরকারি দলের গঠনমূলক সমালোচনা করতে হবে, যেটা ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। প্রতিমন্ত্রী নূর বলতেছে যে সাংবাদিক ইলিয়াসের ভিডিওতে কেউ লাইক করবেন না, কমেন্ট করবেন না, পাবলিক কয় তাহলে শেয়ার করব। দেখেন প্রতিমন্ত্রী নূর, আপনার প্রতি সম্মান রেখে বলি, সাংবাদিক জনাব ইলিয়াস যদি আপনার সাথে ব্যক্তিগত রেষারেষি থাকে, সেখান থেকে যদি সে আপনার বিরুদ্ধে ভিডিও করে থাকে, ভিডিওর বিষয়গুলো যদি মিথ্যা হয়, ধরে নেন, আপনার কাজ কি হবে? আপনার কারণে এত রাগ, ক্ষোভ, সমালোচনা মানুষের কেন উঠছে? মানুষই তো আপনাকে ভালোবাসতো, প্রবাসীরাই তো আপনাকে ভালোবাসতো, দেশের মানুষই তো আপনাকে ভালোবাসতো। এই মানুষগুলো আপনার বিরুদ্ধে অবস্থান কেন নিচ্ছে? তার কারণ আপনি তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছেন না। বরং আপনি সাংবাদিক ইলিয়াসের ভিডিও কিংবা তার ব্যাপারে উত্তর না দিয়ে আপনি ওই কাজে মনোনিবেশ করেন, তাহলে সাংবাদিক ইলিয়াস এমনি চুপ হয়ে যাবে। আপনার কাজ ওইটা করার দরকার ছিল। কেন সংযুক্ত আরব আমিরাত কিংবা দুবাইয়ের ভিসা ক্যান্সেল হচ্ছে? সেই মানুষগুলো চোখের জল ফেলছে, তার পরিবারগুলো কান্নাকাটি করছে, তারা জানে না তাদের ভিসা কেন ক্যান্সেল হচ্ছে। সেই সমস্যার সমাধান করেন। কেন প্রবাসীদের ই পাসপোর্ট করতে সমস্যা হচ্ছে, এনআইডি কার্ড সংশোধনের সমস্যা হচ্ছে, এগুলো সমস্যার সমাধান করেন। প্রবাসীরা বাংলাদেশের সরকারি যে কোনো অফিসে গেলে কেন তাদের কাছ থেকে ঘুষ বেশি নেওয়া হয়, দেশের মানুষদের কাছ থেকে কেন ঘুষ বেশি নেওয়া হয়, সেগুলো বন্ধ করেন। কারণ আপনি তো এগুলো প্রতিবাদ করতেন, এখন আপনি চুপ হয়ে গেলেন কেন? কিংবা তাদের জন্য কাজ কেন করছেন না? আপনি প্রবাসী অধিকার পরিশোধ করে আপনার দলের থেকে আপনিই বলতেন প্রবাসীরা কেন 6 লাখ টাকায় বিদেশ যাবে। আপনি আজকে আল্লাহ আপনাকে সেই জায়গায় নিয়েছে, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী করছে। প্রবাসীদের জন্য এখন আপনি কি করছেন? না করার কারণে প্রবাসী দেশের মানুষ, প্রবাসীদের পরিবার সব খেপে গেছে। জিকিরি নূর তো এগুলো নিয়ে চিল্লাইতো, নূর তো এগুলো নিয়ে প্রতিবাদ করতো। নূর কেন মানুষের কাছে জনপ্রিয় হয়েছে? এই অন্যায়গুলোর প্রতিবাদ করছে। তাহলে সে দায়িত্ব পাওয়ার পরে 6 মাসে কি করছে? এখন মানুষ যখন আপনার বিলাসী জীবন দেখে, হেলিকপ্টারে চলাফেরার জীবন দেখে,
আপনার এলাকায় আপনার আত্মীয় স্বজনের ফুলে ফেপে ওটা দেখে আপনার দলের বিভিন্ন কর্মীরা আপনার বিরুদ্ধে যখন ভিডিওতে কথা বলে, এইগুলো দেখে মানুষ খেপে গেছে। তাহলে আপনার কাজ হচ্ছে, ঠিক আছে, আপনার যদি মানুষ মাত্রই ভুল, কিছু ভুল যদি আপনার থেকেই থাকে, এই জায়গা থেকে সরে এসে আপনি জনগণকে বলতে পারেন, ঠিক আছে, আমার ভুলভ্রান্তি, মানুষ তো ভুলের উঠবে না, ঠিক আছে, আমি আপনার জন্য কাজ শুরু করলাম। আপনি এটা না করে এখন ইলিয়াসের ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর মানুষ আরো বেশি লাইক করে, আরো বেশি কমেন্ট করে, কিরে প্রতিমন্ত্রী নূর ইলিয়াসের কেন লাইক কমেন্ট করতে না করলো? যারা ইলিয়াসের ভিডিও দেখতো না, এখন আরেকবার দেখে বরং আপনার কি আরেকবার আপনার সম্পর্কে জানতেছে, ওই 47 মিনিটের ভিডিও দেখতেছে, অতীতের ভিডিও দেখতেছে, আপনার জীবন তামা বানাই ফেলতেছে। যে মানুষ আপনাকে ভালোবাসার সিংহাসনে বসাইছিল, এই মানুষ আপনাকে এখন নামানোর জন্য ব্যস্ত হয়েছে। তাহলে ভুলকে আপনি করলেন না? আপনার কি ভুল নাই? ভুল আছে, মানুষ মাত্র ভুল। আপনি ভুল করেন, অন্য ভুল করে। সাংবাদিক ইলিয়াসের কি ভুল নাই? আছে। আপনারও ভুল আছে, আমারও ভুল আছে, সব ভুলের ঊর্ধ্বে মানুষ না। কিন্তু আপনি পাল্টা এখন যদি লড়াই করতে চান, এখন সাংবাদিক ইলিয়াস আবার ঘোষণা দিছে দ্বিতীয় পর্ব লোডিং কাজ চলতেছে। কি করছে? প্রতিমন্ত্রী নূর নাকি এজেন্সি, কোন এজেন্সির মালিকানা নিয়েছে, মানুষ বিদেশ পাঠাইবো। এখন আপনি কোন আপনার বিরুদ্ধে বদনাম আরো বেশি হবে না? এখন আপনার দ্বিতীয় পর্বে আবার জীবন আপনার কালা কালা তামা তামা বানাই ফেলবে না? আপনি কেন ব্যক্তিগত রাশালিতে আরো আপনি উস্কে দেন? যেটা ওই সব চুপ হয়ে যেতেন। বুদ্ধিমানরা কি লড়াই করে? বুদ্ধিমানরা চুপ হয়ে যায়। ঠিক আছে, এখন আপনার এই যে আপনার এই ভাষণ দেওয়ার কারণে এখন ইলিয়াস আরো খেপছে, এখন কইতেছে দ্বিতীয় পর্ব আসতেছে, মানে আপনার জীবন তো আরো তামা তামা বানাই ফেলবে। প্রবাসীরা তো মানে কই পাইলো? আপনিই তো মানুষের অধিকারের কথা বললেন যে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এটা নাই, ওটা নাই, মানুষকে কেন দেয় না? আপনার বিরোধী অবস্থান থাকলেন, আপনি কথাগুলো বলছিলেন, মানুষ আপনাকে ভালোবাসছিল। এবার আপনি জায়গা থেকে সরে গেলেন, আপনার বিলাসী জীবনে চলে গেলেন, আপনার আরামায়েশের জীবনে চলে গেলেন। যারা আপনার দুর্দিনে ছিল, সেই প্রবাসীরা টাকা বাড়াইতো না আপনারে, এখন আপনি তাদের জন্য নাই। এখন মানুষ তো এই কারণে খেপছে। ওর খেপার মধ্যে আবার সাংবাদিক ইলিয়াসের সাথে লাগছেন। এখন ইলিয়াস একটার পর একটা ইলিয়াস ভিডিও সহ প্রমাণ রইতেছে, এখন তো দ্বিতীয় পর্ব চলতেছে, আর আপনি এর ভিতরে দিয়ে বিন্দায় দিলেন ইলিয়াসের ভিডিওতে লাইক কমেন্ট করবেন না। এখন পাবলিক আরো খেপছে, আরো ভিডিও দেখবো, আরো শেয়ার করবো। এখন আপনি কি করবেন? প্রতিমন্ত্রী নূরকে আমার এমপি টাকা দেয়, আমি কি দেখবো না দেখবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কনসে দেই ভাই। তা আপনি এই প্রেস কেন বাজাইতেছেন? আপনি চুপ থেকে, আপনি যেহেতু দায়িত্ব পাইছেন, আল্লাহ আপনাকে দায়িত্ব দিচ্ছে, প্রবাসীদের জন্য কিছু করেন, দেশের মানুষের জন্য কিছু করেন। দৃষ্টান্ত রাখেন যে তরুণ একজন নেতা হয়ে উঠছিল, দায়িত্ব পাইছিল, সেইটা করে গেছে। ভবিষ্যতে যেন অন্যরা আইসা আপনাকে অনুসরণ করে কাজ করে, আশা করি সেই পথে যাবেন। 63% নন ফলোয়ার আমার ফেসবুক পোস্টে গালিগালাজ করে আর হাহারি এক দেয় নুরুল হক নূর ভাইয়া। আর নূর ভাইয়া নিজের মনটা এখন এইটা বলেই সান্ত্বনা দিচ্ছে। 63% মানুষ তো আর এদেশের মানুষ না, মানে 63% তার নন ফলোয়ার, তারা কি আর এদেশের মানুষ? তারা কি আর ভাত মাছ খায়? তারা কি আর কিছু বোঝে? আমরা চাই না গালিগালাজ করুক, তবে নূর ভাই একটু ম্যাচিউরিটি রেখে কথাবার্তা বলা উচিত। এই 63% নন ফলোয়ার ওরা আপনাকে দেখে, অনেকে ফলো করতে বোঝে না, অনেকে ফলো করতে জানে না। তাই বলে এই না যে তারা আপনার সম্পর্কে অবগত না, তাই বলে এই না তারা এই দেশের সম্পর্কে অবগত না, তাই বলে এই না তারা এই দেশের ভালো মন্দ বোঝে না। নুরা পাগলা আগে ভর্তি লুঙ্গি, হ্যাঁ, হঠাৎ কইরা কি হইলো? লুঙ্গি দিল টান দেওয়ার পর হইলো কি প্যান্ট। আমার আছে ভাই, আমার আছে। তো প্যান্ট মানে হইছে লুঙ্গি, টান দেওয়ার পর হইলো মন্ত্রী নুরা। আবার কি করলো ইলিয়াস হোসাইন? এই লুঙ্গির মতো যেভাবে আমরা পড়ছি, ইলিয়াস হোসাইন দিল আবার টান, এবার নাই প্যান্ট নুরা যখনই দেখছে প্যান্ট নাই, তখনই ধরেন শুরু হয়ে গেছে গতকালকে থেকে ওর সংবাদ সম্মেলন। আমার আছে প্যান্ট আছে, আমার আছে, ঠিক আছে। তো নুরা পাগলায় এখন ডলির ভিডিও যখন ছাড়বো কইছে, তখনই নুরা পাগলা শুরু হয়ে গেছে গা মাদারের দেন দরবার। এদিক দিয়ে ধরে পা, ওই দিক দিয়ে যায় দেখায় বিশাল বীর। পাগলা রে পাগলা, তোরে কিন্তু আমরা কিন্তু পাইয়া গেছি। ডলি রে ডলি, ডলি 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 ডলি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্টে জানাবেন। নুরুল হক নূর যেই কথা বলেছে সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনের ভিত্তিতে উত্তর দিতে গিয়ে, সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য তাদেরকে নিয়ে যেই মন্তব্য করেছে, সেটি নিয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কী থাকবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করছেন? নুরুল হক নূর কি সত্যিই নির্দোষ? সাংবাদিক ইলিয়াস যেই অভিযোগগুলো এনেছে, খুবই গুরুতর অভিযোগগুলো এনেছে সাংবাদিক ইলিয়াস নূরের বিরুদ্ধে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নুরুল হক নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াসের যেই অভিযোগগুলো, সেই অভিযোগগুলো আপনারা যদি সত্য মনে করেন তাহলে কমেন্টে জানাবেন। যদি আপনাদের মনে হয় এগুলো ভিত্তিহীন, সেটাও কমেন্ট করবেন। আসলে নুরুল হক নূর সাম্প্রতিক সময়ে বেশ কিছু কারণে বিতর্কিত হচ্ছে।
যখন থেকে তিনি প্রতিমন্ত্রীর পদ পেয়েছে তখন থেকেই তিনি নানা ধরনের বিতর্ক সমালোচনার মুখে পড়েছেন। চাটুকার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, 1 নম্বরে তেলবাজ এখন সকলেই উপাধি দিচ্ছে নুরুল হক নূর রাশেদ খানকে। নিজের দল গণ অধিকার পরিষদকে বিসর্জন দিয়ে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল নুরুল হক নূর রাশেদ খান। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তাদেরকে নিয়ে সমালোচনার যেন শেষ নেই। আগে জনগণের পক্ষে, জনগণের কাতারে দাঁড়িয়ে দেশের হয়ে, দেশের মানুষের হয়ে কথা বলতো। এখন তেলবাজি, চামচামিতে ব্যস্ত তারা। জনগণের কথা ভুলে গিয়েছে, দেশের কথা ভুলে গিয়েছে। এখন শুরু করেছে পেটনীতি, ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য করছে রাজনীতি, সেটা অনেকেই বলছে। জানাবেন আপনাদের কি মনে হচ্ছে নুরুল হক নূর সাংবাদিক ইলিয়াসকে নিয়ে যে মন্তব্য করেছে সেটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কী থাকবে। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।